পশ্চিমবঙ্গে এসআইআর এখনো সেভাবে শুরুই হয়নি, কিন্তু তার আগেই রাজনৈতিক দলের বিভিন্ন নেতা নেত্রীদের যে উক্তি আমরা শুনতে পাচ্ছি, তাতে কিন্তু জনগণের একটা অংশ যে ভীত হয়ে পড়েছেন, এটা অস্বীকার করলে চলবে না। এসআইআর নিয়ে অযথা একটা ভয় দেখা দিচ্ছে। তার রাজনৈতিক কচকচানিতে আমরা ঢুকছি না, কিন্তু এসআইআর এ যাতে আপনার নাম বাদ না যায়, তার জন্য কি কি করতে হবে, এই বিষয়টা আজকে বোঝার জন্য আমরা এসেছি বিশিষ্ট আইনজীবী নীলাভ বন্দ্যোপাধ্যায়ের কাছে। তার কাছ থেকে আমরা সরাসরি জানার চেষ্টা করব একেবারে সহজ বাংলা ভাষায় যে এসআইআর এর ফর্মের ক্ষেত্রে আমাদের কি কি ফিল আপ করতে হবে, কেমন সেই ফর্ম দেখতে, এবং তার সঙ্গে যে ডকুমেন্টগুলো দিতে হবে, কিভাবে দিতে হবে, কারা আসবেন আমাদের কাছে, কাদের কাছে জমা দিতে হবে, সমস্তটাই তার কাছে জানবো। সরাসরি দাদা আপনার কাছে যাব এবং জিজ্ঞেস করব যে এই যে এসআইআর এর জন্য যে ফর্মটা দেওয়া হবে, এনুমারেশন ফর্ম, সেটা তার একটা প্রতিলিপি আপনার হাতে রয়েছে, সেটা একটু দেখাবেন দর্শকদের, এবং সেখানে কোথায় কি ফিল আপ করতে হবে। দেখুন, এটা একটা মডেল ফর্ম, ঠিক আছে? এই মডেল ফর্মটা দেখে নিন সবাই ভালো করে। তো আমি এখানে একটা কথা বলি, ফর্ম যখন আসবে তখন কিন্তু এরকম ফর্মটা হবে না, এখানে একটু একটা পার্থক্য থাকবে। সেটা হচ্ছে এখানে দেখুন ওল্ড ফটো প্রি প্রিন্টেড বলে একটা জায়গা আছে। আচ্ছা, এই যে ওল্ড ফটো প্রি প্রিন্টেড না, এইখানে হচ্ছে অলরেডি আমাদের ইলেকট্রাল রোলে যে ছবিটা বিলং করে বা যে ছবিটা রয়েছে বর্তমান এপিক কার্ডে আছে, হ্যাঁ বর্তমান এপিক কার্ডে বা ভোটার লিস্টে, একদম সহজ বাংলা ভাষা বলে ভোটার লিস্টে আমাদের যে ছবিটা দেওয়া আছে, সেই ছবিটা এখানে প্রিন্ট করা থাকবে। এবং প্রত্যেকটা ভোটার, ধরুন আমি আপনি থেকে শুরু করে প্রত্যেকটা যারা ভোটার আছে পশ্চিমবঙ্গে, প্রত্যেকের জন্য কিন্তু ইন্ডিভিজুয়াল ফর্ম থাকবে, আলাদা ফর্ম থাকবে, কারণ তাদের এখানে ছবি প্রিন্ট করা থাকছে। মানে একই ফর্মে দুটো লোকের হবে না, যাতে বিষয়টা স্বচ্ছতা থাকে, কেউ কারোর জায়গায় যেন ম্যানিপুলেট না করতে পারে কেউ কারোর ফর্ম। এইটা একটা গেল। এর পাশাপাশি এখানে একটা কিউআর কোড থাকছে, একদম বাদিকে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানটা একটা কিউআর কোড থাকবে এই ফটোর পাশে। হ্যাঁ, এই কিউআর কোডটা স্ক্যান করলে কি যে বিএলও হবে, সে বিএলওর তথ্যটা বেরিয়ে আসবে। কারণ অনেকেই বিএলও কে নাই চিনতে পারেন। এই পশ্চিমবঙ্গে অনেক স্মার্ট সিটি রয়েছে, কলকাতা আছে, বহুতল আছে, সেখানে লোকে পাশের ফ্ল্যাটের লোককে চেয়ে না, সেখানে তার বুথের বিএলও কে সে কি করে চিনবে? সেই জন্য এইটা দেওয়া হয়েছে যাতে করে স্ক্যান করলে কিউআর কোডটা, সে ওই বিএলওর নাম, তার ঠিকানা, সে কোন বুথে, বিস্তারিত তথ্যটা যেন বিএলও সম্পর্কে তথ্য পাওয়া যাবে। ঠিক আছে? পাশাপাশি এখানে পেস্ট কারেন্ট ফটো, আমি এখন যখন ফর্মটা ফিল আপ করবো, আমার একটা বর্তমান সময়ের একটা কালারিং ফটো দেবো, সেটা এখানে দিচ্ছি। এবার চলে আসুন এই ফর্মের এই জায়গাটায়, ফর্মের নিচের বাঁদিকের অংশ, এই অংশটায়। ঠিক আছে? এখানে নাম ফিল আপ করতে হবে। বা শুরু হচ্ছে ফিল আপ। তো ফিল আপে এখানে থাকছে ডেট অফ বার্থ, আমি দিচ্ছি। আধার নম্বর যদি থাকে আমি দিলাম, অপশনাবল, অনেকেরই সবারই আছে আধার কার্ড, এখন মানুষের আছেন, দিয়ে দিলে ভালো হয়। কয়েকজনের হয়তো না পাওয়া যেতে পারে, কিন্তু বাট এটা অপশনাবল, না থাকলেও কোনো অসুবিধা নেই। তার মোবাইল নম্বরটা দিল। তারপরে ফাদার্স অর গার্জেন নেম, মানে বাবা হোক বা মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম হোক বা মায়ের হোক, যা গার্জেন নেম, বাবা হোক বা গার্জেন নেম হোক দিলে। তার পরবর্তীকালে ফাদার অর গার্জেন্স এপিক নং ইফ অ্যাভেলেবেল, মানে আমি যে গার্জেন দিচ্ছি তার যদি এপিক নাম্বার থাকে সেটা দিয়ে দিলাম, না থাকলে দিলাম না। আচ্ছা, মাদার নেম, মায়ের নাম দিয়ে দিলাম। মাদার্স এপিক নং ইফ অ্যাভেলেবেল, যদি আমার কাছে থাকে আমি দিয়ে দিলাম, আর যদি না থাকে আমি দিলাম না, মিটে গেল। তারপর হচ্ছে স্পাউসেস নেম, যদি কেউ বিবাহিত হয়ে থাকে তার স্বামী বা স্ত্রীর নাম দেবেন তাদের। আবার পরবর্তীটাই স্পাউসেস এপিক নং ইফ অ্যাভেলেবেল, যদি থাকে দিয়ে দিলেন। সহজ ব্যাপার, এখানে কিন্তু কোনো জটিলতা নেই। এই যে কলমটা, কোনো জটিলতা আমি জায়গা দেখছি না, খুব সহজভাবে এসআইআর ব্যাপারটাকে নিতে হবে, এত ভয় পাওয়ার, উদ্বিগ্ন হওয়ার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এবার হচ্ছে এই লাস্ট কলমটা দেখুন, এখানটা ডিটেলস অফ দ্য ইলেকটোরাল ইন দ্য ইলেকটোরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর, অর্থাৎ 2002 যাদের নাম ভোটার লিস্টে ছিল। ধরুন 2002 আপনার নাম ভোটার লিস্টে ছিল, আমি ধরে নিচ্ছি, তাহলে আপনার 2002 ওই ভোটার লিস্টের ডিটেলসটা এখানে দিতে হবে। ইলেকটোরাল নেম, তার এপিক নম্বর যদি তখন এপিক নম্বর থাকে, তার রিলেটিভের নাম, তার একটা তো কোনো মানে গার্জেন নাম ছিল, ধরুন বাবা হলে সেটা বাবার নাম দিলেন। পরবর্তীকালে রিলেশনশিপে ফাদার লিখে দিলেন। ডিস্ট্রিক্ট, আপনি কোন জেলা থেকে থাকেন সেই জেলার নাম, 2002 কোন জায়গায় আমরা ছিলাম সেখানকার নামটা এখানে দিতে হবে, বা সেখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল। তারপর হচ্ছে এসি নেম বলে হচ্ছে দিয়ে দিলেন বিধানসভা। হ্যাঁ, তার পরবর্তীকালে এইখানে এই কলমটা দেখুন, এই দিকের যে কলমটা, এটা কার জন্য? এই কলমটা হচ্ছে তাদের জন্য, ধরুন আপনি 2002 ভোটার হন,
কিন্তু আপনার ফ্যামিলির তো কোনো কেউ ভোটার ছিল, আপনার বাবা হতে পারে, আপনার মা হতে পারে, আপনার ঠাকুরদা হতে পারে, ঠাকুরদার বাবা হতে পারে, কেউ না কেউ তো ছিল। আপনার এই যে পরিবারের ভোটারের তালিকাটা এবার এখানে, সেক্ষেত্রে এখানে কি দিতে হচ্ছে, তার নামটা বসে। ধরুন আমার বাবার নাম ছিল, তাহলে আমি বাবার নামটা দিলাম, বাবার এপিক নং যদি থাকে এপিক নং দিলাম, বাবার বাবার হচ্ছে এবার হচ্ছে রিলেটিভ নেম, এবার হচ্ছে বাবার রিলেটিভ নেম কি ছিল সেটা দিলাম, তার রিলেশনশিপটা দিলাম, ডিস্ট্রিক্ট দিলাম, স্টেট দিলাম, এসি দিলাম। তো এখানে দাঁড়িয়ে আমি কি করলাম, এখানে হচ্ছে যদি আমার নাম না থাকে আমি সেক্ষেত্রে আমার রিলেটিভের ডিটেলসটা দিলাম, এখানে আমার নাম, আমার ভোটার কার্ড হচ্ছে নম্বর, পরবর্তীতে হচ্ছে এখানটা দাঁড়িয়ে আমার রিলেটিভের নাম, আর যার আমি রেফারেন্স দিচ্ছি, ধরো আমি বাবা হলাম, বাবার নামটা দিলাম, আবার ভেঙে বলছি, এখানে দাঁড়িয়ে রিলেশনশিপটা লিখে দিলাম, এখানে দাঁড়িয়ে ডিস্ট্রিক্ট দিলাম, এখন যেখান থেকে আমি মানে বা ওই সময় যেখানে ছিল অ্যাড্রেসটা, স্টেট, এবং হচ্ছে এসি নেম, এসি নেম মানে তৎকালীন যে বিধানসভা নামটা ছিল। এবার এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা পরবর্তীকালে এই জায়গাটাও, এই নিচের এই অংশটাতেও ঠিক এইখানটায় হচ্ছে 2002 এর ভোটার লিস্টে যাদের নাম ছিল তাদের এসি নাম্বার, বিধানসভার নম্বর, পার্ট নম্বর মানে বুথ নম্বর, সিরিয়াল নম্বর, এটা দিলাম। আর ধরুন 2002 এবার আমার নাম নেই, আমার বাবার নাম ছিল বা আমার মায়ের ছিল বা ঠাকুরদার ছিল, মানে সেইখানে তার যে নামটা ছিল তার বিধানসভার নাম্বার, তার পার্ট নম্বর, তার সিরিয়াল নম্বর। এবার এখানে আমাদের মাথায় রাখতে হবে কি, বহু বিধানসভার নাম 2002 যেটা ছিল আজকে নেই, পরিবর্তন হয়েছে। বহু ক্ষেত্রে সর্বক্ষেত্রেই বিধানসভার নাম্বার চেঞ্জ হয়েছে, বুথ নম্বর তো চেঞ্জ হবেই, সিরিয়াল নম্বর চেঞ্জ হবে। আমি কিন্তু 2002 এর যখন ফিল আপটা করবো ওই সময়কার ডিটেলসটা আমার দিতে হবে, যেটা দিতে হচ্ছে সেই সময়কার বিধানসভা, সেই সময়কার পার্ট নম্বর, সেই সিরিয়াল নম্বর, একদম হ্যাঁ, এবং সেই সময় বিধানসভার নাম। ঠিক, বহু বিধানসভা আছে ওই সময় নাম একরকম ছিল, এখন চেঞ্জ হয়ে গেছে, ডিলিমিটেশন হয়ে গেছে, আলাদা হয়ে গিয়ে থাকতে পারে। ঠিক আছে, এবং এর পরবর্তীকালে এখানে তিনি সই করছেন এবং এখানে বিএলও সিগনেচার করবে, এবং করার পরে কি বিএলও ফর্মের একটা রিসিপ্ট দিয়ে দেবেন ওই ভোটারের কাছে যিনি ফর্মটা ফিল আপ করলেন। এটা খুব সহজ পদ্ধতি একটা ফর্ম ফিল আপের। আর যদি কারোর সমস্যা হয় আপনারা আইনি সহযোগিতা নিন, আমার সঙ্গেও যোগাযোগ করতে পারে, আপনাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারাও সহযোগিতা করুন আমার মতে, যে যারা যা বোঝেন, আপনারা সাংবাদিক বন্ধুরাও সহযোগিতা করুন, বা স্থানীয় আইনজীবী থেকে থেকে যারা বিষয়টা বোঝেন তাদের কাছেই যাবেন, এমন কারোর কাছে যাবেন না যারা কিন্তু মিসগাইড করতে পারে। যদি কেউ মিসগাইড করে দেয় সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু তারা উল্টে আরো সমস্যায় পড়ে যাবে। আচ্ছা, এক্ষেত্রে একটা প্রশ্ন করব, যারা 2002 সালের পরবর্তী সময়ে যারা ধরুন পশ্চিমবঙ্গে এসেছেন কিন্তু তাদের ভোটার কার্ড হয়ে গেছে, বা তাদের পরিবারের কেউ বাইরে থাকেন, তাদের এখানে কি করণীয় রয়েছে? দেখুন 2002 যদি তাদের নাম অন্য কোনো রাজ্যে থাকে তারা এখানে দিয়ে দেবে, মানে এখানে দিয়ে দেবে সেই স্টেটের নাম, ডিটেলসটা দিয়ে দিচ্ছে। এবার সেটা সত্যি না মিথ্যে সেটা ভেরিফিকেশন তো করবে ইলেকশন কমিশন। এবার ইলেকশন কমিশনের এই ভেরিফিকেশন করার সিস্টেমটা আসছে এই যে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর, 1 মাস জুড়ে এই ইনুমিনেশন ফর্মটা ফিল আপের পিরিয়ড চলছে বা জমা নেওয়ার পিরিয়ড চলছে। এবার এখানে একটা জিনিস আপনাকে ধরতে হবে, ধরুন বিএলও আপনার বাড়িতে আসছে, আপনাকে তো নাই পেতে পারে, ফর্ম ফিল আপ করার জন্য আগে আপনার বাড়িতে এসে ফর্ম দিতে হবে। এখনো অব্দি বিএলওরা অনেক জায়গায় ফর্ম পৌঁছতে পারেননি, 4 তারিখ এখনো, যদিও টাইম আছে, যে সবে 1 তারিখ আমরা রেকর্ডিং করছি যে 1 তারিখে, তো সেখানে দাঁড়িয়ে দিয়ে দেওয়া উচিত, আর 1-2 দিনের মধ্যেই নিশ্চয়ই সবার হাতে পৌঁছে যাওয়া উচিত ফর্মটা। তো এখানে আপনারা একটা জিনিস বুঝুন, ধরুন বিএলও গেল আপনাকে বাড়িতে পেল না, একবার গেলে হবে না, 3 বার তাকে কম্পালসারি যেতে হবে, এবং তারপরেও ধরুন পাচ্ছে না আপনাকে, তাহলে কি করতে হবে, একটা নোটিশ মেরে দিল তার বাড়ির দেওয়ালে, এই সংক্রান্ত নোটিশে তাকে পাওয়া যাচ্ছে না, তো যোগাযোগের ভাবে মেরে দিল, বা তার ফ্ল্যাট হলে সেই ফ্ল্যাট অ্যাসোসিয়েশন কমিটি হোক বা তার ফ্ল্যাটের গায়ে হোক দিয়ে দিল, যাতে করে লোকটা জানে। কারণ বিএলওর কিন্তু দায়িত্ব যাতে করে যারা একজনও যাতে বৈধ ভোটার বাদ না যায়, এবং বৈধ ভোটার যাতে ফর্মটা ফিল আপ করে জমা দেয়, কারণ তারপরে তো নির্বাচন কমিশনের সিস্টেম চেক করবে কে বৈধ কে অবৈধ, কিন্তু ফর্মটা যেন প্রত্যেকে ফিল আপ করে যারা এক্সিস্টিং ভোটার। তার পরবর্তীকালে এবার ধরুন আমি আমার বিস্তারিত তথ্য দিয়ে দিয়েছি, সেটা সত্যি মিথ্যে বিচার করে সেটাকে মূল্যায়ন করে, সেটার একটা তো মূল্যায়ন চলবে, চলে যাওয়ার পরে সেটাকে পাবলিশিং করা হচ্ছে কবে, 9 ডিসেম্বর।
9ই ডিসেম্বর হচ্ছে একটা ড্রাফট রোল পাবলিশ করা। সেখানে এবার দেখা যাচ্ছে কি কারুর নাম যদি বাদ যায়, মানে ধরুন 2002-এর সপক্ষে সে যথেষ্ট ডকুমেন্ট দিতে পারছে না বলে তার নামটা সাসপিসিয়াস, বাদ যাওয়া বলবো না, সাসপিসিয়াস আসছে, হ্যাঁ, বা সন্দেহজনক ভোটার, যেটাকে বাংলায় বলে সন্দেহজনক ভোটার। সেক্ষেত্রে এবার তাকে ওই 9ই ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি, লম্বা সময়, 1.5 মাসের ওপরে সময়, এই সময় তাকে নোটিশ পাঠাবে বিএলও, এবং তাকে হিয়ারিং এর জন্য রাখবে, ভেরিফিকেশনের জন্য রাখবে, হ্যাঁ, এবং তাকে ডিসপোজাল অফ ক্লেমস, অবজেকশন টু বি ডান, হ্যাঁ, বাই ইয়ারও, এগুলো তার পরিষ্কার করতে হবে। এখানে কি হবে, এখানে তাকে ডেকে তার কাছ থেকে কাগজপত্র চাওয়া হবে। সেক্ষেত্রে সে পাসপোর্ট দিতে পারে। তিনি যদি ভারতে জন্মে থাকে তার নিশ্চয়ই কোনো না কোনো তার বার্থ সার্টিফিকেট পাওয়া যাবে, এবং সেটা কিন্তু একটা অথরিটির থেকে হতে হবে। পরবর্তীতে দেখা যাচ্ছে তার কাছে বার্থ সার্টিফিকেট নেই, ধরে নিচ্ছে অনেকের কাছে বার্থ সার্টিফিকেট নাই, যারা বয়স্ক আছেন হ্যাঁ, নেই, তার জন্য তো স্কুল সার্টিফিকেট আছে, মার্কশিট আছে, তাহলে দেবেন। এবার ধরুন সেটাও নেই, এত জমির কাগজ আছে, আমি যদি ভারতবর্ষে বসবাস করি, আমার তো ভারতে আমি একটা জমি কিনেছি, দলিল হতে পারে, পাট্টা হতে পারে, হ্যাঁ অবশ্যই, সেই দলিল বা পাট্টা, সেই ল্যান্ডের কাগজ আমাকে দেখাতে হবে। তো এরকম প্রচুর আছে। পাসপোর্ট আমি দিতে পারি, এবং আধার কার্ডও দিতে পারি 12তম বিষয় হিসেবে, কিন্তু আধার কার্ডটা শুধু আধারে হবে না, আমি আধারটা দিতে পারি হচ্ছে ফর আইডেন্টিটি, মানে ধরুন নীলাভ ব্যানার্জি, আমি যে নীলাভ ব্যানার্জি তার প্রমাণ আমার আধার, ঠিক, কিন্তু শুধু আধারের জন্য কিন্তু এখানে সে বাঁচবে না। এছাড়াও ধরুন এনআরসি, যে রাজ্যে এনআরসি সে রাজ্যে এনআরসি তালিকা দেওয়া হতো, আধারের সঙ্গে আমাদের বসবাসের সাপোর্টিভ ডকুমেন্ট দিতে হবে, একদম একদম, যে আমি যে এখানে থাকি, আচ্ছা, বা আমার পরিবার ছিল 2002-এর আগে, বা আমরা এই ভারতীয়, বা আমি ভোটার হওয়ার যোগ্যতা রাখি, এটা তো আমার প্রমাণ করতে হবে। সেই প্রমাণের জন্য 11টা ডকুমেন্টস এবং আধারকে নিয়ে মোট 12টা ডকুমেন্টস দেওয়ার জায়গা আছে। তো আমার যেটুকুনি আমি দেখেছি ডকুমেন্টস গুলো, তাতে করে আমার মনে হয় যারা বৈধ ভোটার তাদের কাছে 12টা ডকুমেন্টস থাকার কথা, অ্যাটলিস্ট এর মধ্যে 2-3টে প্রত্যেকের কাছেই থাকবে, সেখানে তো একটা দিলেই হয়ে যাচ্ছে, মানে আধার ছাড়া যে কোনো একটা দিলেও হয়ে যাবে। এবার যার কাছে অত আছে সে ততই দিতে পারবে, অসুবিধা কি আছে? কেউ যদি চাকরি করে থাকে, অনেকে চাকরির সূত্রে বাইরে থাকতো, তার তো চাকরির আইডেন্টি কার্ড থাকবে বা পেনশন বুক থাকবে, সেটাও সে তো দিতে পারছে। এই সুযোগ সুবিধাগুলো তো আছে, নেই তা তো না। অর্থাৎ সরকারি ক্ষেত্রে কর্মরতদের ক্ষেত্রে তাদের একটা বাড়তি সুবিধা আমরা পাচ্ছি। এবার ধরুন এগুলো তারা দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে হচ্ছে 3 তারিখ অবধি বিষয়টা নিয়ে হচ্ছে মানে একটা ভেরিফিকেশনের আওতায় চলছে, 3রা ফেব্রুয়ারি অবধি, এবং এরপরে হচ্ছে সব রেডি করে এবার ওরা ফাইনাল পাবলিকেশন লিস্টে ছাপাবে, ছাপিয়ে ফাইনালি ওটা বেরোচ্ছে 7ই ফেব্রুয়ারি, গিয়ে এসআইআর প্রসেস শেষ হচ্ছে, এবং ফাইনাল আমাদের ভোটার লিস্টটা আমরা পাচ্ছি। এর মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, তো এটা সরাসরি এসআইআর এর সম্পর্কিত নয়, বাট ইলেকশনের সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে যে রেশনালাইজেশন বা রিঅ্যারেঞ্জমেন্ট অফ পোলিং স্টেশন, যেটা প্রত্যেক বছরই হয়, কোনো জায়গায় বুথ ভাঙে, কোনো জায়গায় বুথ জোড়ে ভোটারের সংখ্যার উপরে, সেই প্রসেসটাও কিন্তু 4ঠা ডিসেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে। মানে বুথের পুনর্নির্মাণ, অনেক জায়গায় বুথ পরিবর্তন হয়, একটা পার্টের ভোটার কেটে একটা পার্টে আসে, নতুন বুথ তৈরি হয়, অনেক সময় কোনো কোনো বুথ বিলুপ্ত হয়, এই প্রসেসটাও চলবে সাথে। আচ্ছা, একটা আমি প্রশ্ন করি, সেটা হচ্ছে যে ধরুন কোনো মৃত ব্যক্তি, তার তো নাম বাদ যাওয়ার কথা, কিন্তু সে দেখা যায় যদি বিএলও তৃণমূল কংগ্রেসের বা যে কোনো রাজ্যের শাসক দলের সঙ্গে যদি যুক্ত হয়, এবং যে পরিবারটা জমা দিচ্ছে তারাও যদি সেই শাসক দলের সাথে অ্যাফিলিয়েটেড থাকে, মৃত ব্যক্তির ডকুমেন্টগুলো তো থাকে, তারা যদি জমা দিয়ে সেটা সেক্ষেত্রে আলটিমেটলি জমা করে দেয়, হ্যাঁ, সেক্ষেত্রে কি হবে? এবার আপনি একটা কথা বুঝুন, এখানে ধরুন মৃত ব্যক্তি ডকুমেন্টস আছে, ঠিকই আপনি বলেছেন, সবই থাকার কথা পরিবারের কাছে, তার ছবিও থাকতে পারে, কিন্তু প্রথমত তো এখানে নিয়ম ফিল আপটা যার তারকেই করতে হবে। প্রথমত সেটা বিএলও দেখে নেওয়ার কথা, বা সেক্ষেত্রে বিএলএরা থাকছে, একটা রাজনৈতিক দল তৃণমূলের লোকেরা এরকম করলে বিরোধী দলের লোকেরাও থাকবে, অবশ্যই কংগ্রেসের লোক থাকতে পারে, সিপিএম থাকবে, বিজেপি থাকবে, আইএসএফ থাকবে, সবাই থাকতে পারে, আম আদমি পার্টির লোকও থাকতে পারবে, কারণ ইলেকশন কমিশনের তাদের সেই ইয়েটা রয়েছে, স্বীকৃতি রয়েছে। এবার এর পরবর্তীতে কি হবে, এর পরবর্তীতে ধরুন কোনো মৃত ভোটারের তথ্য আপলোড হলো, সেটা তাহলে ড্রাফটেড লিস্টে আসবে, ড্রাফটেড লিস্ট থেকে তো অভিযোগ জানানো যাবে, সেখানে তো বাদ চলে যাবে, তখন তো কমিশন হিয়ারিং এ রাখবে, মৃত লোক তো স্বর্গ থেকে নেমে এখানে হিয়ারিং করতে আসবে, একদমই তাই। ফলে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, পশ্চিমবঙ্গে 35 লক্ষ মতো মৃত ভোটার লিস্টে রয়েছে, মানে মৃতের নাম ভোটার লিস্টে আছে, মৃত ভোটার তো বলে তো কিছু হয় না, মৃত ব্যক্তি যারা এখানে ভোটার লিস্টে আছে তারা বাদ যাচ্ছে। বিজেপির রাজ্য সভাপতির পিতামাতা, এমনকি আমাদের শিক্ষামন্ত্রীর পিতামাতারও নাম রয়েছে বলে অনেকেরই নাম আছে, অনেকেরই নাম আছে।
অনেকেরই নাম আছে, আমারও পিতার নাম আছে, এরকম অনেক ব্যক্তি আছে। আবার তাদের ভোটও পড়ে যায়, কিন্তু তারা সে ভোট দিয়েই যায়, তৃণমূলকেই সবাই ভোট দেন, কেউ অন্য জায়গায় ভোট দেয় না। কারণ ভোটের দিন আমরা দেখেছি মৃত ব্যক্তিদের ভোটটা পড়ে, এটা তো কাটা যায়। জেলে থাকা সুদীপ্ত সেন শারদাকর্তা সল্টলেকের যে নির্বাচন হয়েছিল সেখানে তার ভোট পড়ে গেছিল, ভোট পড়ে গেছিল, দ্বিজেন্দ্রলাল মুখোপাধ্যায়ের ভোট পড়ে গেছিল, এরকম অনেক উদাহরণ আছে। আচ্ছা, যাদের ধরুন কোনো কারণে ভুলবশত নাম কেটে গেছে কিন্তু তারা প্রকৃত ভারতীয়, সেক্ষেত্রে তারা কি করতে পারে? মানে যাদের নাম আসবে না এই 7ই ফেব্রুয়ারির তালিকাতেও, তাই তো? ধরুন হ্যাঁ, তারা প্রকৃত মানুষ কিন্তু তাদের কোনো কারণে কেটে গেছে, তারা তখন নতুন করে অ্যাপ্লাই করতে পারবে। এবার সেইটার ক্ষেত্রে তো এখনো অব্দি ইলেকশন কমিশনের কোনো নির্দেশ নেই। এবার কমিশনের যখন নির্দেশ আসবে, কমিশন যখন বলে দেবে যে এইভাবে করতে, আমাদের সেটাকেই মাথায় রেখে করতে হবে। সাধারণ মানুষের জন্য একটা বলি যে অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মন্তব্য থেকে সাধারণ মানুষ যারা সরাসরি কোনো প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত না, অনেকেই ভয় পাচ্ছেন, এটা বাস্তব পরিস্থিতি। এমনকি মুসলিমরা নন, হিন্দুরাও ভয় পাচ্ছেন যে তাদের কি হবে যারা পূর্ববঙ্গ থেকে এসেছে। পূর্ববঙ্গ থেকে যারা এসেছে অসুবিধা হয়েছে, তারা সিএ করে নিচ্ছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে তারা তো নাগরিকত্ব যদি কারোর যায়, এখানে প্রথমত নাগরিকত্বের সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নেই, ধরলাম তার ভোটার লিস্টে নাম কাটা যাচ্ছে, কিন্তু সে যখন সিএ করছে সে আবার নতুন করে ভোটার হয়ে যেতে পারবে। সিএ না করলে তাদের কি আশঙ্কার কোনো জায়গা? না, আশঙ্কা আমি কি বলছি, দেখুন নির্বাচন কমিশন 7ই ফেব্রুয়ারির পরে কি ঘোষণা করবে না করবে এটা না দেখে আমাদের পক্ষে বলা কোনো সম্ভব না। বাট আমার যেটা বক্তব্য, সিএ করে নিলে সুবিধাজনক জায়গায় থাকবে। না, সিএ এবার তার যদি কোনো জায়গায় নাম না আসে, মানে বাদ চলে গেল, সে প্রয়োজনে তার কাছে কোনো ডকুমেন্টস নেই, ওপার বাংলা থেকে আসা কোনো শরণার্থীদের তালিকায় তাকে রাখা হচ্ছে, তাহলে তার জন্য তো সিএ আছে, সে সিএ করলেন মানে নাগরিকত্ব পেয়ে গেল নতুন করে। মানে নাগরিকত্ব পেয়ে গেল বলতে কি, নাগরিকত্ব তো একদম যাচ্ছে না এসআইয়ের বাদে, বাট তার নাগরিকত্ব কার্ডটা তো হয়ে গেল, তখন সে ভোটার কার্ড অটোমেটিক অ্যাপ্লাই করলে পেয়ে যাচ্ছে, সহজ ব্যাপার। অসংখ্য ধন্যবাদ নীলাভদা আপনাকে। আমরা কথা বলছিলাম আইনজীবী নীলাভ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি খুব সহজভাবে আমাদের বোঝালেন যে এসআইআর এর যখন এনুমারেশন ফর্মটা আমাদের বাড়ি বাড়ি আসছে, অর্থাৎ যে ফর্মটা ভোটার তালিকায় ওঠার জন্য যেটা নিয়ে এত বিতর্ক হচ্ছে, হাঙ্গামা হচ্ছে, সেটা আসার পর আমাদের কি কি করণীয় রয়েছে, কি কি ডকুমেন্ট দিতে হবে, আপনারা এই ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখেছেন, বা যাদের এই ধরনের ভিডিওর প্রয়োজন রয়েছে, যারা শঙ্কা বোধ করছেন যে কি হতে পারে, তাদের তালিকায় নাম আসবে কি আসবে না, তাদের সঙ্গে এই ভিডিওটা ছড়িয়ে দিন, তাদের শেয়ার করুন, যাতে সঠিক তথ্যটা, এই ভিডিও তৈরি করার উদ্দেশ্য একমাত্র সঠিক তথ্য পশ্চিমবঙ্গের আপামর বাঙালি যারা ভোটার আছেন বা ভোটার হতে চাইছেন তাদের জন্য এই ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল অন্য বিষয় নিয়ে ফের কথা হবে আপনাদের সঙ্গে।